বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়েছে দ্রুত। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংসদ সদস্যদের শপথের পর নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা দায়িত্ব নেবে। নেতৃত্বে থাকছেন তারেক রহমান, যিনি প্রচার পর্ব জুড়ে বারবার স্বাভাবিক পরিস্থিতি ফেরানো, আইন শৃঙ্খলা মজবুত করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন। এই পটভূমিতে সিরাজগঞ্জে সংখ্যালঘুদের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে দলীয় 3 নেতাকে শোকজ এবং আরও 2 জনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে দেখছেন। প্রশ্ন উঠছে, এ কি কেবল দৃষ্টান্ত স্থাপনের পদক্ষেপ, নাকি প্রশাসনিক শৃঙ্খলার বৃহত্তর রূপরেখার সূচনা? সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলায় ভোট পরবর্তী সময়ে একাধিক হিংসার অভিযোগ সামনে আসে। সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানে হামলা, চাঁদা দাবি, ভয় দেখানো, এসব অভিযোগে স্থানীয় প্রশাসনের কাছে নালিশ জমা পড়ে। দলীয়ভাবে যে 5টি চিঠি জারি হয়েছে তাতে স্বাক্ষর করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে মনে হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শোকজ নোটিশ পেয়েছেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, পৌর বিএনপির 5 নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ এবং বিএনপি কর্মী আরজু আহমেদ। অন্যদিকে ভোটারদের মারধর, দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন ও ভয় প্রদর্শনের অভিযোগে শিহাব মণ্ডল ও মোস্তাফিজুর রহমান মণ্ডলকে সাময়িকভাবে পদ থেকে স্থগিত করা হয়েছে। তাদের 24 ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাংলাদেশে নির্বাচন পরবর্তী হিংসা নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় স্তরে প্রতিশোধমূলক আক্রমণ, দখলদারি, চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তবে এবারের পরিস্থিতি আলাদা, কারণ 2024 সালের 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। বিরোধী দলগুলি অভিযোগ করেছিল, প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে, সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে। ভারত সরকারও সীমান্তবর্তী অঞ্চলে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল। ফলে নতুন সরকারের সামনে আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপও রয়েছে। প্রচার পর্বে তারেক রহমান বারবার বলেছেন, বাংলাদেশে স্বাভাবিকতা ফিরিয়ে আনবেন। তার ভাষণে আইন শৃঙ্খলা, বিনিয়োগ বান্ধব পরিবেশ, ধর্মীয় সম্প্রীতির উপর জোর তিনি বরাবর দিয়েছেন। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোরতা দেখানো সেই প্রতিশ্রুতির অংশ বলেই অনেকে মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় নেতৃত্ব যদি দ্রুত বার্তা না দেয়, তবে স্থানীয় স্তরে উচ্ছৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বাংলাদেশের সামাজিক গঠনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ। ভোটের সময় তাদের নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক মহলেও নজর থাকে। সিরাজগঞ্জের ঘটনায় সংখ্যালঘু দোকানে হামলার অভিযোগ উঠে আসায় বিষয়টি সংবেদনশীল হয়ে উঠেছে। বিএনপির শোকজ সিদ্ধান্তকে অনেকেই সংখ্যালঘুদের কাছে আশ্বাসের বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে সমালোচকরা বলছেন, শোকজ নোটিশ যথেষ্ট নয়, দোষ প্রমাণিত হলে কঠোর ও স্বচ্ছ শাস্তি প্রয়োজন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ নিতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। যদি অভিযোগে ফৌজদারি অপরাধের ইঙ্গিত থাকে, যেমন ভাঙচুর, চাঁদাবাজি, মারধর, তবে তা পুলিশি তদন্ত ও আদালতের বিচার্য বিষয়। দলীয় সাসপেনশন সেই প্রক্রিয়ার বিকল্প নয়। স্থানীয় থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই সাসপেনশন হয়েছে বলে জানা গেছে। এটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে যদি তদন্ত নিরপেক্ষ হয়। নতুন সরকারের প্রথম বার্তাগুলির একটি হতে পারে দলের ভাবমূর্তি রক্ষা, কঠোরতা। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সাধারণত স্থানীয় স্তরে ক্ষমতার উচ্ছ্বাস দেখা যায়। বিশ্লেষকদের মতে, দ্রুত শাস্তিমূলক পদক্ষেপ দেখিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব জানাতে চাইছে, কেউ আইন ভঙ্গ করলে ছাড় সে পাবে না, সে যত প্রভাবশালী হোক না কেন। ভারত বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, জ্বালানি, নদী জল বন্টন, সংখ্যালঘু নিরাপত্তা প্রশ্নে ভারতের নজর ঐতিহাসিকভাবে তীক্ষ্ণ। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দিল্লির কূটনৈতিক মূল্যায়নও গুরুত্বপূর্ণ। নতুন সরকার যদি সংখ্যালঘু সুরক্ষায় দৃশ্যমান পদক্ষেপ নেয়, তা দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক
একটা বার্তা বা ইতিবাচক ইন্ধন যোগাবে বলেই মনে করা হচ্ছে। শোকজ ও সাসপেনশন ঘোষণার পর মূলত প্রশ্ন এর বাস্তব প্রভাব কি হবে, অভিযোগ তদন্তে কতটা স্বচ্ছতা থাকবে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তরা কি রেহাই পাবে, সংখ্যালঘু সম্প্রদায়ের কি নিরাপত্তা, তারা এভাবেই নিরাপত্তা অনিশ্চয়তা তার মধ্যে কাটবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার কেবল প্রশাসনিক নির্দেশে সম্ভব নয়, প্রয়োজন ধারাবাহিক নজরদারি, পুলিশি সংস্কার ও স্থানীয় নেতৃত্বের জবাবদিহি। ভোট পরবর্তী সময়ে ফিরোজপুরে দুই বিএনপি নেতাকে ধারালো অস্ত্রে কোপানোর অভিযোগও সামনে এসেছে। তারা খুলনার হাসপাতালে চিকিৎসাধীন, এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়নি। এতে স্পষ্ট রাজনৈতিক উত্তেজনা একমুখী নয়। অন্যদিকে বিএনপি একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার পরপরই জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের কাছে পৌঁছে যান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং একসঙ্গে মিলে শাসক বিরোধী উভয় দল একসঙ্গে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার এখানে বার্তা তুলে ধরা হয়েছে। এতে একেবারে স্পষ্ট রাজনৈতিক উত্তেজনা একমুখী নয়, পাল্টা আক্রমণের ঝুঁকিও রয়েছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ অপরিহার্য। বাংলাদেশে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের রাজনৈতিক প্রভাবের অভিযোগ রয়েছে। নতুন সরকারের সামনে সুযোগ, পুলিশ ও প্রশাসনিক কাঠামোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে পেশাদারিত্ব বাড়ানো। বিশেষজ্ঞদের মতে সংখ্যালঘু সুরক্ষা ও ভোট পরবর্তী হিংসা রোধে আলাদা মনিটরিং সেল গঠন করা যেতে পারে, দ্রুত বিচার ট্রাইব্যুনালও বিবেচনা করা যেতে পারে। সিরাজগঞ্জে শোকজ ও সাসপেনশন এটি নিঃসন্দেহে একটি প্রতীকী পদক্ষেপ, কিন্তু প্রতীক ছাড়িয়ে বাস্তব পরিবর্তন আনাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সামনে আইন শৃঙ্খলা পুনর্গঠন, সংখ্যালঘুদের আস্থা ফেরানো এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি ভাঙার চ্যালেঞ্জ। দলীয় শৃঙ্খলায় কঠোরতা দেখিয়ে সূচনা হয়েছে, এখন দেখার এই কঠোরতা কি নিরপেক্ষ ও ধারাবাহিক থাকে নাকি সময়ের সঙ্গে শিথিল হয়, এবং এই ধর্মনিরপেক্ষ অবস্থান নেওয়ার ক্ষেত্রে বিরোধী দল জামাতে ইসলামীর যে ভূমিকা, সেই ভূমিকায় কি বিএনপি প্রভাবিত হয় সেটা সময় বলবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।